এই মুহূর্তে যদি একটা ম্যাকবুক কেনার জন্য আপনার বাজেট হয়ে থাকে 70 থেকে 75,000 টাকা, তাহলে আমি শিওর যে আপনার লিস্টে সবার উপরে রয়েছে এই ম্যাকবুক এয়ার M2টা। কিন্তু এই M2টা কিনতে গিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে এখন এই ম্যাকবুক এয়ার M2 কিনবেন নাকি একটা ম্যাক মিনি M4 কিনবেন, কারণ সেটাও কিন্তু অ্যারাউন্ড 70,000 টাকা প্রাইসে পাওয়া যাচ্ছে, নাকি কিছু টাকা বাঁচিয়ে এইটার যে ওল্ড মডেল রয়েছে মানে হচ্ছে ম্যাকবুক এয়ার M1, যেটাকে জাতীয় ম্যাকবুক বলা চলে, সেইটা কিনবেন। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে সকল কনফিউশন দূর হয়ে যাবে। এইটা যে শুধুমাত্র ম্যাকবুক এয়ার M2 রিভিউ, ব্যাপারটা এরকম না। এই ভিডিওতে আমি এটা রিভিউ করতে গিয়ে ম্যাকবুক এয়ার M1 যেটা রয়েছে সেটার সাথেও কম্পেয়ার করব এবং ম্যাক মিনি M4 যেটা রয়েছে আমি পার্সোনালি ইউজ করি সেটার সাথেও কিছুটা কম্পেয়ার করব, যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে আপনার 70 থেকে 75,000 টাকা বাজেটে এই মুহূর্তে কোন ম্যাকবুকটা আপনার কেনা উচিত। আর এই ম্যাকবুক এয়ার M2টাকে আমি লাস্ট বেশ কিছুদিন আমি আমার প্রাইমারি মেশিন হিসেবে ইউজ করেছি। আমি যখন গ্রামে গেছিলাম তখন তো আর ম্যাক মিনি নিয়ে যাওয়া সম্ভব না, এই ম্যাকবুকটাই আমি সাথে করে নিয়ে গেছিলাম এবং ওই জায়গায় গিয়ে আমার যে মেইন ভিডিওগুলো রয়েছে সেগুলো এডিট করছি এবং আপলোড থেকে শুরু করে রেগুলার লাইফে যে কাজগুলো রয়েছে সবকিছুই কিন্তু এই ম্যাকবুক এয়ার M2তেই করেছি, যার কারণে এটাতে কি কি প্রবলেম রয়েছে সেই ব্যাপারগুলো আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে এই ধরনের ইউজড অথবা ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ ম্যাকবুক অথবা যে কোনো অ্যাপেল ডিভাইস বেস্ট প্রাইসে কিনতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন হচ্ছে গেমার সাইডের সাথে, কারণ এই ল্যাপটপটা আমাদেরকে গেমার সাইডই পাঠিয়েছে এবং এটা ইউজ করে দেখানো যে ভাই একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা আছে। তাছাড়া আপনি চাইলে কিন্তু ইনঅ্যাক্টিভ যে ম্যাকবুকগুলো রয়েছে কিংবা অ্যাপেলের যে কোনো ডিভাইস তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর যদি আমাদের চ্যানেলের রেফারেন্স দেন, মানে কেনার সময় আমাদের চ্যানেলের নাম বলেন, তাহলে তো আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। গেমার সাইডের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে। অবশ্যই অ্যাপেল ডিভাইস কেনার আগে একবার হলেও তাদের সাথে যোগাযোগ করে নেবেন। লেটস আপনার কোনো একটা ফ্রেন্ড ম্যাকবুক এয়ার M4 লং টাইম ধরে ইউজ করতেছে, তার হাতে যদি আপনি এই ম্যাকবুক এয়ার M2টা ধরাই দিয়ে বলেন যে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M4, সে কোনো অবস্থাতেই বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেটিংসে না যাবে যে এটা ম্যাকবুক এয়ার M2। কারণ হচ্ছে এইটার ডিজাইন আর হচ্ছে ম্যাকবুক এয়ার M4 এর ডিজাইন একদমই সিমিলার, কোনো অবস্থাতেই মানে আউটলুক দেখে বুঝতে পারবে না যে এটা ম্যাকবুক এয়ার M2। তার মানে বুঝতেই পারতেছেন যে আপনি একটা মডার্ন ডিজাইন পেতে যাচ্ছেন। যারা হচ্ছে ম্যাকবুক এয়ার M1 কেনার কথা চিন্তা করেন তাদেরকে বলো যে ভাই আপনার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে সেইটার ডিজাইন অনেক অনেক বেশি ওল্ডার, কারণ সেটা দেখলেই কেমন যেন একটু ব্যাকডেটেড মনে হয়। আর যদি লিডটাকে ওপেন করে ডিসপ্লের দিকে তাকানো যায়, ডিসপ্লে চারপাশে বিশাল বড় বেজেল দেখিয়ে জানি কেমন কেমন লাগে। আর এই ম্যাকবুক এয়ার M2 এর ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি মডার্ন এবং অনেক বেশি ন্যারো বেজেলের, উপরের দিকে একটা নচও কিন্তু রয়েছে, যে নচটাও দেখতে অনেক বেশি কিউট লাগে। যদিও কিনা কিছু মানুষ বলে থাকে যে এটা দেখতে খুবই বিশ্রী লাগে, বাট আমার কাছে পার্সোনালি এই নচটা অনেক বেশি ভালো লাগে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই নচের ভিতরে যে ক্যামেরাটা রয়েছে সেটাও কিন্তু তারা এবার এসে আপগ্রেড করেছে। এইবার বলতে অনেক বছর আগে হচ্ছে এই M2 এর মধ্যে আপগ্রেড করেছিল। যেমন ম্যাকবুক এয়ার M1 যেটা রয়েছে সেটার মধ্যে একটা 720p আর রেজুলেশনের ক্যামেরা ছিল, আর এটা হচ্ছে একটা ফুল এইচডি ক্যামেরা 1080p যে ক্যামেরাটা রয়েছে সেটা, যার কারণে কিন্তু ক্যামেরাতেও একটা আপগ্রেড আপনারা দেখতে পাবেন। দেন ফিজিক্যাল যে চেঞ্জটা ম্যাকবুক এয়ার M1 থেকে সেই M2 তে করেছে সেটা হচ্ছে চার্জিং পোর্ট। এই M2 এর মধ্যে তারা ম্যাক্সেফ চার্জিং সিস্টেম দিয়েছে। তার আগের যে মডেল ছিল M1 সেটার মধ্যে কিন্তু দুইটা USB পোর্ট ছিল, যেটা দিয়ে আপনাকে চার্জ অথবা যে কোনো হাফ টাব লাগিয়ে ইউজ করা লাগতো। যদি আপনার দুইটা USB পোর্ট একই সাথে ইউজ করা লাগতো তখন কিন্তু আপনারা সেটা চার্জ দেওয়ার সুযোগ থাকতো না, সেটা চার্জ থেকে খুলে ফেলা লাগতো। এটার ক্ষেত্রে কিন্তু এখন আর ওই প্রবলেমটা ফেস করা লাগে না। আর রাইট সাইডে থাকছে 3.5mm অডিও জ্যাক, এটার সাথে যদি একটা USB পোর্ট থাকতো তাহলে তো ভাই সোনাই সোহাগা হয়ে যেত। এনিওয়ে নাও কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। M1 থেকে M2 তে এসে তারা ডিসপ্লেতে কিন্তু একটা মেজর চেঞ্জ আনছে। যেরকম M1 এ দেখতেন যে মোটা মোটা বেজেল এবং দেখতে খুবই বিশ্রী লাগতো, দেখতে সামনে থেকে উইন্ডোজ ল্যাপটপের মতো লাগতো, বাট এইটাকে দেখে মনে হয় যে না ভাই একটা ম্যাকবুক আমি হাতে নিছি। আর উপরের দিকে নচ দেখে তো মনে হয় যে না অ্যাপেল একটা ফিল আসে। যদিও কিনা অনেকেই বলে যে এই নচটা নাকি তাদের কাছে বিরক্ত লাগে, বাট আমার কাছে পার্সোনালি এই নচটা ভালোই লাগে। এই নচের মধ্যে আইফোনের যে ডাইনামিক আইল্যান্ডটা রয়েছে সেটার মধ্যে যেরকম পপআপগুলো ঠিকঠাকভাবে গিয়ে কাজ করে ওরকম কোনো কিছু যদি এটাতে করা যেত তাহলে আরো বেশি ভালো হতো। যদিও কিনা অনেক থার্ড পার্টি অ্যাপ দিয়ে সেটা করা যায়। এটা একটা 13.6 ইঞ্চির IPS ডিসপ্লে এবং এটা একটা 60 হার্জের ডিসপ্লে। হ্যাঁ, এত টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনেও আপনি একটা 60 হার্জের IPS ডিসপ্লে পাচ্ছেন, বাট এটা IPS হলেও এটার কালার একদমই একুরেট ছিল। আপনি যদি ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন করতে চান, আপনি প্রাইমারি মনিটর হিসেবে এটা ইউজ করবেন চিন্তা করেন, একদমই পারফেক্টলি সবকিছুই করতে পারবেন। আমার ভিডিওগুলো আমি এটাতেই কালার গ্রেড করেছি এবং কালার গ্রেডিং কিন্তু একদমই পারফেক্টলি করা যাচ্ছিল। আর এটা কিন্তু এনাফ পরিমাণের ব্রাইট ছিল, যারা হচ্ছে যে গাছে খেতে জঙ্গলে মানে বুঝাচ্ছি যে আউটডোরে বসে হচ্ছে কাজবাজ করতে চান তাদের জন্য কিন্তু এনাফ পরিমাণের ব্রাইটনেস এটার মধ্যে থাকছে। 500 নিট হচ্ছে এটার পিক ব্রাইটনেস। আমি আউটডোরে ইউজ করে দেখেছি যে পারফেক্টলি সব কিছু দেখা যাচ্ছিল, বাট এই ধরনের ল্যাপটপ তো কেউ আর আউটডোরে বেশি টাইম ইউজ করবে না কিংবা ডিরেক্ট সানলাইটে বসে ইউজ করবে না। 500 নিটস একদমই পারফেক্টলি কাজ করে। ইভেন এটাতে যখন আমি HDR মুভি টুভিও দেখতেছিলাম তখন কিন্তু ব্রাইটনেস নিয়ে প্রবলেম হচ্ছিল না। HDR মুভিগুলো খুব ইজিলি কিন্তু প্লে করা যায়। আর যেহেতু এটাতে ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড রয়েছে যার কারণে সেই সাউন্ডটাও খুব ভালোভাবে তখন ফিল করা যায়। M2 এর মধ্যে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেম ডিসপ্লেটাই কিন্তু M4 এর মধ্যে
মধ্যেও ইউজ করা হয়েছে। এই ধরনের ম্যাকবুক যারা অলরেডি ইউজ করেন কিংবা সামনে কিনবেন চিন্তা করতেছেন তাদেরকে একটা বোনাস টিপস দেই, সেটা হচ্ছে যে ভাই ম্যাকবুকটা কেনার সাথে সাথে এটার উপর একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন। সেটা মানে কম দামি হোক বেশি দামি হোক, আপনার বাজেট যেরকম থাকে সেটা যে কোনো একটা হলেও লাগিয়ে নেবেন। আপনি যদি জাস্ট 3 মাস এই ল্যাপটপটাকে ইউজ করেন কোনো প্রকার স্ক্রিন প্রোটেক্টর ছাড়া, তাহলে দেখবেন যে কিবোর্ড এবং এর যে ট্র্যাকপ্যাডটা রয়েছে সেই দুইটা ছাপ কিন্তু হচ্ছে যে একদম ডিসপ্লের মধ্যে বসে যায়। এবং এই ডিজাইনটা অ্যাপেলের মতো একটা কোম্পানি কিভাবে করে আমি সেটা নিজেও জানি না, যে এত দামি একটা এক্সপেন্সিভ ল্যাপটপের কিবোর্ড এবং ট্র্যাকপ্যাডের হচ্ছে যে সাব ডিসপ্লেতে বসে যায়। এই জিনিসটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। অ্যাপেল থেকে অবশ্যই আমরা একটু বেটার ডিজাইন আশা করে থাকি। যাই হোক, অবশ্যই আপনি হাজার খানেক টাকা খরচ করে একটা স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ আমার ম্যাকবুকটাতে অলরেডি হচ্ছে যে কিবোর্ড আর হচ্ছে যে আর যে ট্র্যাকপ্যাডটা রয়েছে সেটা সাব কিন্তু বসে গেছে। নাও কথা বলা যাক এটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পারফরমেন্স। হ্যাঁ, এই টাইমে এসে মানুষজন পারফরমেন্সের জন্যই হচ্ছে যে ম্যাকের দিকে ছুটতেছে, যেমন ম্যাক মিনি M4 কিংবা এই ধরনের ম্যাক এয়ার যেগুলো রয়েছে যাদের একটু পোর্টেবিলিটি দরকার তারা হচ্ছে ম্যাকের এয়ার সিরিজগুলো কিনতেছে যাদের বাজেট একটু কম। এর অন্যতম একটা কারণ হয়তো আপনারা নিজেরাও জানেন যে এইটা থেকে যে পারফরমেন্স পাওয়া যাবে সেম পারফরমেন্সের একটা পিসি বিল্ড করতে গেলে এখন দেখা যাচ্ছে যে 1 লাখ কিংবা 1.5 লাখ টাকা খরচ করা লাগে। কিছু ক্ষেত্রে 1.5 লাখ টাকার পিসিও দেখা যাচ্ছে যে M2 এর সাথে ঠিকঠাক মানে কুলাইতে পারে না, এরকম একটা অবস্থা। আর এখন র্যাম এবং এসএসডির দাম যেই লেভেলে বাড়ছে যার কারণে এই ধরনের ম্যাক কিংবা অ্যাপেল ডিভাইসের দিকে কিন্তু মানুষ বেশি আসতেছে, যদিও কিন্তু সামনে অ্যাপেলের যে ডিভাইসগুলো আসবে সেগুলোর প্রাইস হয়তো বা বেড়ে যেতে পারে। M2 প্রসেসরটার মধ্যে আপনারা 8 কোর সিপিইউ এবং 8 কোর জিপিইউ পাবেন, এবং এইটারই একটা কাস্টমাইজেশন ভেরিয়েন্ট রয়েছে যেটাকে আপনি চাইলে কিন্তু 10 কোর জিপিইউ ভেরিয়েন্টও পাবেন, বাট এটার বেস ভেরিয়েন্টে কিন্তু এটা দিয়ে শুরু হয়, মানে 8 কোর। আমার কাছে যে ম্যাকবুকটা রয়েছে এটা কিন্তু 16 জিবি ভেরিয়েন্ট, মানে 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি। এটার মধ্যে আমি কি কি কাজ করেছি সেটা একটু আপনাদেরকে বলি। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনি ZV-E10 দিয়ে 4K 30 fps এ রেকর্ড হচ্ছে, এবং আমার ভিডিওগুলো 4K 30 fps এ রেকর্ড হয়। আর এই ZV-E10 এর ফুটেজগুলো এটার মধ্যে একদমই পারফেক্টলি স্মুথলি কিন্তু প্লেব্যাক হয়, কোনো অবস্থাতেই হচ্ছে রেজুলেশন কমাইতে হয় না, কিংবা যদি আপনি 4-5টা ইফেক্ট ইউজ করেন এর উপরে হচ্ছে যে কালার গ্রেডিং এর লেয়ার রাখেন, এর উপরে আপনি ভিরোল বসাবেন, এটাতে ট্রানজ্যাকশন বসাবেন, কিছু টেক্সট অ্যানিমেশন দিবেন, এই ধরনের কাজগুলো একদমই বাটার স্মুথলি করতে পারে। কিন্তু যখন আমি লং টাইম এই ম্যাকটাকে ইউজ করতেছিলাম তখন একটু ওভারহিট হচ্ছিল, একটু ওভারহিট হওয়ার পরে পারফরমেন্সটা স্লাইটলি ড্রপ করে। আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে আমি এটা চার্জ থেকে খুলেই ইউজ করতেছিলাম। আর ম্যাকবুকের সব থেকে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে যেটাকে আপনি চার্জে লাগিয়ে রাখেন অথবা চার্জ থেকে আপনি এটাকে খুলে রাখেন, আপনি সেম পারফরমেন্সই পাবেন। উইন্ডোজের ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে চার্জে লাগায় রাখলে বেশি পারফরমেন্স পাওয়া যায়, চার্জ থেকে খুলে ফেললে সেটা হচ্ছে যে লো পাওয়ার মোডে চলে। ম্যাকবুকের মধ্যে ভাই এত কাহিনী নাই, আপনি চার্জে লাগান বা না লাগান সেটাকে উড়াধরা চালাইতে পারবেন, এরকম একটা অবস্থা। যারা হচ্ছে মেইনলি ভিডিও এডিট করবেন, মানে একদমই আপনার প্রাইমারি কাজটাই হচ্ছে ভিডিও এডিট করা, ম্যাক মিনি M4টা নেন তাহলে কিন্তু আপনি বেটার পারফরমেন্স পাবেন, কারণ সেটার মধ্যে 10 কোর সিপিইউ এবং 10 কোর জিপিইউ থাকে। আর হচ্ছে ওইটার মধ্যে বেস ভেরিয়েন্টটাই শুরু হয় হচ্ছে যে 256 জিবি এবং 16 জিবি র্যাম দিয়ে। তো সেক্ষেত্রে আপনাকে এত টাকা খরচ করা লাগবে না। কিন্তু যদি এমন ইউজার হন যে আপনার মানে পোর্টেবিলিটি দরকার, আপনি এদিক থেকে ওদিক মানে ছোটাছুটি করেন, যেমন আমি 15 দিন ঢাকায় থাকি 15 দিন গ্রামে থাকি, তো এই টাইপের মানুষ যদি হয়ে থাকেন তাহলে তো ভাই আপনার কাজ বন্ধ রাখা যাবে না, আপনাকে এই ধরনের পোর্টেবল সলিউশনই করতে হবে। তো সেই জায়গায় আপনাকে অবশ্যই 8 জিবি কিংবা 16 জিবি আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন। আর যখন আপনি 16 জিবি কিনতে চাবেন তখন কিন্তু আপনাকে 82,000 টাকা খরচ করা লাগবে। তখন দেখবেন যে আরো কিছু টাকা অ্যাড করলে হচ্ছে যে ম্যাকবুক M3টা পাওয়া যাচ্ছে বেস ভেরিয়েন্ট। আমি কখনোই সেই বেস ভেরিয়েন্টটা নিতে আপনাদেরকে রিকমেন্ড করবো না, কারণ সেটা আবার 8 জিবি। 8 জিবি M3 নেওয়ার থেকে আমার মনে হয় যে 16 জিবি M2টা নিলে একটু বেটার পারফরমেন্স পাবেন। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার একটু মেনশন করে রাখি, আমি কোনো অবস্থাতেই আফটার ইফেক্ট ইউজ করি নাই। আমি প্রিমিয়ার প্রো চালানো অবস্থায় আফটার ইফেক্টটাকে অন করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে সেটার মধ্যে টুকটাক কাজ কিন্তু আপনি করতে পারবেন। হেভি কোনো কাজ করতে গেলে হয়তো আপনি প্যারা খেয়ে যেতে পারেন, বাট যদি আপনি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর এই টাইপের গ্রাফিক্স ডিজাইনের যে সফটওয়্যারগুলো রয়েছে সেইগুলো ইউজ করতে চান ভাই, একদম স্মুথলি ইউজ করতে পারবেন। একবারের জন্য কোথাও আপনাকে হোল্ড করতে হবে না যে এটার পারফরমেন্সটা ল্যাগ করবে কিংবা হ্যাং করবে, এই ধরনের চিন্তা মাথায় আনারই দরকার নাই। আর ম্যাকবুকের ব্যাটারি ব্যাকআপ নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ ম্যাকবুকের ব্যাটারি ব্যাকআপ কতটা ভালো হয় সেটা আপনারাও জানেন। এটাকে যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে মোটামুটি আপনি 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। যদি আপনি প্রিমিয়ার প্রো ইউজ করেন মানে একদম কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকেন তাহলেও কিন্তু আপনি 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যার কারণে ব্যাটারি নিয়ে অ্যাটলিস্ট টেনশন করা লাগবে না। উইন্ডোজ ল্যাপটপগুলো এখনো কিন্তু 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে গেলে কান্নাকাটি শুরু করে দেয়। আর ম্যাকবুকের অবস্থা তো আপনারা জানেনই যে একবার চার্জ দিলে আপনি ভুলেই যাবেন যে কখন চার্জ দিয়েছিলেন। যদি আপনি মুভি টুভি দেখেন, জাস্ট ওয়েব ব্রাউজিং করেন, তাহলে তো আপনি ভুলেই যাবেন শিওর যে এটাকে কবে চার্জ দিয়েছিলেন। তো এখন ফাইনালি কথা হচ্ছে এই ম্যাকবুক ইয়ার M2 যে 8 জিবিটা রয়েছে এটা কি 75,000 টাকা দিয়ে আপনি কিনবেন নাকি একটা ম্যাক মিনি M4 কিনবেন? আপনি যদি এমন একজন ইউজার হন যে প্রচুর পরিমাণে হেভি ইউজ করেন, লাইক স্পেশালি ভিডিও এডিট করেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে ভাই ম্যাক মিনি M4 কেনার জন্য। আর যদি আপনার পোর্টেবিলিটিটা ইম্পর্টেন্ট হয় তাহলে এই ধরনের ম্যাকবুকের বিকল্প আর কিছু নাই। তাহলে আই থিঙ্ক বুঝতেই পারতেছেন যে আপনার কি করা উচিত। যাই হোক, আপনি যেটাই কিনেন না কেন আপনি কিনতে পারেন কিন্তু গেমার সাইড থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।